সাপের নাকি প্রচণ্ড উপদ্রব শুনলাম। এই হচ্ছে আমাদের প্রথম বড় টেন্ট। এটা আমাদের হচ্ছে শিক কাবাব হবে, শিক নেই কাবাব হবে। তো সেখানে হচ্ছে একটা স্পোক ভাঙা আছে। এখন ভোর 3:07, আমরা কেউ ঘুমাইনি। কোনো এক সময় রবীন্দ্রনাথের পদধূলি এখানে পড়েছিল, সেখানে আমরা। তিনি গল্প করতেন যে রবীন্দ্রনাথের এখানে আনাগোনা ছিল। তিনি আজ জুলাই 5, আমি আর গৌতম পুলিয়া থেকে যাচ্ছি দিগনগর। দিগনগর একটা প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রাম হচ্ছে নাইট স্টে। সেখানে রাত্রিবেলা কি কি হয়, আরও বেশ কিছু লোকজন রয়েছে। আজকে আমাদের প্রথম টেন্ট খাটিয়ে কোথাও থাকা। আমাদের রাঘবেশ্বরের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওতে তোমাদের এই যে এই নদীটা দেখতে পাবে। নদীটা দিঘি, এটা দিঘির পাশে আমাদের নাইট স্টে। ওইখানে গিয়ে কোথায় কি হয় এখনো আমরা জানি না। ওইখানে হবে এটুকু জানি, কিন্তু জায়গাটা বেছে নিতে হবে। আর সমস্যা হচ্ছে, যেহেতু বৃষ্টির দিন, মানে বর্ষার সময়, আজকে সারাদিন বৃষ্টি হয়নি, রাত্রিবেলা বা সন্ধ্যার পরে যদি বৃষ্টি হয় সেখানে নতুন একটা সমস্যা দেখা দেবে। তো কি কি সমস্যা হয় আমরা জানি না, বা সেগুলোর সম্মুখীন হব আমরা। আর ওইখানে তো লোকজন রয়েছে, মজা তো প্রচুর পরিমাণে হবে। তো আমরা দুজনেও মজা করার জন্য রেডি। তো বৃষ্টি হলে আরো বেশি মজা হবে, নতুন করে একটা এটাও এক্সপিরিয়েন্স হবে। নেক্সটে আমরা রেডি, যেখানে যা হবে সেগুলো আমরা সম্মুখীন হব। আর আজকের ভিডিওতে আলো কম থাকবে, কারণ ওইখানেও আলোর ব্যবস্থা খুব একটা থাকবে না। মোবাইলের আলোতে যা যা হবে। আর সামান্য কিছু লাইটের ব্যবস্থা করা হয়েছে, সেটা লাইট নয়, চার্জারের সাহায্যে ছোট ছোট যে লাইটগুলো হয় সেগুলোর সাহায্যে আজকে ভিডিও হবে। তো ভিডিওতে আজকে আলো কম থাকবে, কিন্তু নাইট স্টে ওইখানে সাধারণ কিছু খাবার দাবার প্রদত্ত, একটার পর একটা কিছু হতেই থাকবে। আর ওইখানে লোকজন তো রয়েছে, ওদের সাথে তো একটা আলাদা মজা হয়। চলো এগিয়ে যাই, আর বাকি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের জন্য। সামনে আমাদের পদমপুর, পদমপুরের উপর দিয়ে যাব। কারণ কদমপুরের উপর দিয়ে গেলে আমার মনে হয় ওই পাশ দিয়ে, মানে আমরা যদি কৃত্রিবাস সেই বাস স্ট্যান্ডটা সরি, বাইপাসের রাস্তাটা আমার কাছে সেখানে বেশি মনে হয়। আর এই দিক দিয়ে গেলে অনেকটা কম মনে হয় আমার কাছে। সামনে যে ওভারপুলটা দেখা যাচ্ছে, মানে শান্তিপুর বাদিকে, কৃষ্ণনগর সোজা, আমরা সোজা রাস্তাটা নিচ্ছি। এটা প্রায় 1.5 কিলোমিটারের মতো, মানে 1 কিলোমিটারের উপরে। 5.9 দেখাচ্ছে, ওই তো 5.5 কিলোমিটার, 5 কিলোমিটারই। তো এইটুকু এলে পরে আমার মনে হয় আর একটুখানি রাস্তা রাঘবেশ্বর। চলো, আর 15 মিনিটের মতো লাগবে। তো চলো একদম রাঘবেশ্বর মন্দির, মানে দিগনগর বাজারে গিয়ে তারপর দেখা হচ্ছে আবার। আমি দিগনগর বাজারে একটু দাঁড়িয়ে আছে, বলতো আমার পেছনে ফুল, এবার কত পেছনে, এখানে প্রায় আমি 7 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে। তোকে ফোন করলাম, বললো দিগনগর বাজারে। এত লেট করছে, লোকেশন পাঠিয়েছে আমাকে পলাশ, দেখলাম 450 মিটার দূরে ওরা। আর রাঘবেশ্বর মন্দির এখান থেকে 800 মিটার। তো গৌতম কতক্ষণে আসে, তারপর যাব একসাথে। এখন 6:32, আমরা এইমাত্র রাঘবেশ্বর মন্দিরে পৌঁছলাম। এর আগে রাঘবেশ্বর মন্দির তোমরা আমাদের ভিডিওতে দেখেছো, রাঘবেশ্বর মন্দির নামে ভিডিওটা রয়েছে। দিগনগর রাঘবেশ্বর মন্দির, ভোলে বাবার গেট খোলা রয়েছে। টাইম ছিল 5টা পর্যন্ত এটা গেট খোলা থাকে, কিন্তু আজকে এখনো খোলা রয়েছে। হয়তো এখানকার লোকজন খুলেছে, তো আলো একদমই কম। এর আগে ভিডিওতে আছে, সেই জন্য আজকে আর ভিডিও করলাম না। তো এই জায়গাটা দেখে চলো দিগনগর দিঘিটা একটু দেখে আসি। একদম পুরো অন্ধকার দেখতে পেয়েছি, হ্যাঁ পেয়েছি জায়গা, কিন্তু আলো একদম নেই, সেই জন্য দেখাতে পারবো না। এখন 6:42। রেয়ান ওই যে ওর একটা ছাতা নিয়ে যুদ্ধ করে বেড়াচ্ছে। রেয়ানের মা হেঁটে বেড়াচ্ছেন। আর তোমার নাম দাদা? মিরাজুল। বাইক নিয়ে এসছো? ঠিক আছে, এই ভাই এসছে মিরাজুল। তো আজকে প্রথম আমাদের সাথে, স্বাগতম। আর এখানে এই যে গৌতম এসে গল্প জোড়া দিয়েছে, আর এই যে ভদ্রলোক দুজন। তো আজকে রাতে আমাদের এইখানে থাকা টেন্ট খাটিয়ে, একটা টেন্ট এই যে খাটানো রয়েছে, আরগুলো এখনো টানানো হয়নি। তো টাঙানোর পর দেখবো কিরকম কিভাবে লাইট ব্যবস্থা করে ভিডিও করা যায়। 7:04, আমাদের এই দোকান থেকে বাজার চলছে আপাতত। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, কিচ্ছু বাজার নেই। পলাশ তপনদা এখানে বাজার করছে। দিগনগর বাজারে জলের ব্যবস্থা হলো,
তো আপাতত ওই যে জলের জার। হাই, কোথায় যাচ্ছ? আমি এখন আমার তবলা আছে, আমি তবলায় যাচ্ছি। তবলায় যাচ্ছ? তুমি তবলা বাজাও? হ্যাঁ। বাহ, তোমার নাম কি? আমার নাম অগ্নিদেব পাল। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, টাটা। 7টায় ক্লাস, 7:15 বাজে। তাহলে দেরি হয়ে গেল তো। বাই বাই। বাই বাই। তো এইখান থেকে জলের ব্যবস্থাটা অন্তত হলো, আর ওইদিকে পলাশটা বাজার করছে। আমাদের জলের জার দেখো লিক হয়ে আছে। তো এই তো অবস্থা, পিকনিক করতে এসছি আমরা, তো লিক হওয়া জার দিয়ে দিল। এবার এই জারটা পাল্টে আবার নতুন একটা দেবে। এই জারটা ভালো আছে, চলো জারটা ভরুক। এবার আমরা জল নিয়ে মানে পলাশদের ওইখানে যাই, ওরা এই বাজারে বাজার করছে, মুদিখানা বাজার। আজকে আমাদের এখানে পিকনিক, দেখা যাচ্ছে সব পুকুরের ওই পারে লাইটগুলো দেখা যাচ্ছে, আর এই পারে আমরা। সাপের নাকি প্রচন্ড উপদ্রব শুনলাম, কিন্তু সাপ থাকলে থাকবে। তো টেন্ট আমাদের 4টে খাটানো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রথম বড় টেন্ট। এটা 3 জনের, তাই তো? আপাতত পুরোটাই ফাঁকা। তো আজকে এইখানে থাকবে 3 জন। ঠিক আছে, চলো আপাতত রাখছি, গোছ গাছ চলছে, এবার একটা একটা করে গুছিয়ে নিই। আমাদের প্রথম খাবার চা। এইটা হচ্ছে আমাদের গ্যাস ওভেন সব। রাত 8:33। এই যে দাদা অজয় বিশ্বাস, আজকে আমাদের সাথে প্রথম দেখা, আলাপও হলো। উনার বাড়ি এই দিগনগর দিঘির পারে, ওই পারে। তো সকালবেলা আমাদের চায়ের নিমন্ত্রণ দিল, তো আমরা সকালবেলা চা খেয়ে তারপরে যাবো কিন্তু চা খেতে। তো আর নাম্বারটা নিয়ে রাখলাম। আচ্ছা, রাত 8:52। আমরা এখানে গল্প করছি, গল্পে মজে আছি যদি বলি। এখানে হচ্ছে এই দাদারা এসছেন, দাদার বাড়ি এখানেই তো? আমার বাড়ি এখানে। নামটা বলে দাও। আমার নাম বিপ্লব বিশ্বাস, আমি জজকোটের আইনজীবী। জজ কোর্টের আইনজীবী আমাদের এখানে দেখা করতে এসছেন। এখানে সবার আড্ডা চলছে। তো এই দাদাও এসছে। দাদা যদি কিছু বলো আমাদের, আমরা আজকে তোমাদের এলাকায় এসেছি, আমি তুমিই বলি সবাইকে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে আপনারা এরকম একটা পরিবেশ যে কাটাতে পারেন, এটা আপনাদের সাথে থেকে সত্যি ভালো লাগছে যে পরিবেশের ভেতরে থাকলে তার একটা আলাদা মানচিত্র হয়। এটা প্রমাণিত যে শব্দ দূষণ কোলাহল সব বাদ দিয়ে একটা সবুজের ভেতরে যেন আমরা সবাই মিশে যেতে চাই। তো এইভাবে যে চারপাশে বেরোলে বা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়। লোকালে আমরা আজকে আছি দিগনগর দিঘির পারে, উল্টো পাশে, মানে দিগনগর যে মন্দিরটা রয়েছে তার উল্টো পাশে দিঘি, তার উল্টো পাশে আমরা। তো এখানে বেশ কিছু উপদ্রব রয়েছে, শুনেছি আমরা সাপের উপদ্রব, এখনো পর্যন্ত দেখিনি। তো রাত্রি হয়ে গেছে এখন প্রায় 9টা। তো এখানে এখনো দাদারা রয়েছে, বেরিয়ে যাবেন, তো ভাবলাম একটুখানি বাইট আমাদের চ্যানেলে তুলে রাখি। তো আর তুলে রাখলাম মানে তোমাদের সাথেও শেয়ার হবে। আর টোটাল অন্ধকারে আজকে ভিডিও হবে, বলেছিলাম আলোর সমস্যা হবে, তো সেখানে আলোর সমস্যা আছে, তাতেও ব্যবস্থা করে নিয়েছি। ব্যবস্থাটা হচ্ছে হাতে মোবাইল আর এক হাতে স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগিয়ে তারপর ভিডিও করছি। তো সবই করব, আজকে আলো কম যেহেতু 1 নাইট স্টে আমাদের ভিডিও। তো দেখতে থাকো। এখন বাজে রাত 11:35। আমাদের চিকেন তন্দুরি হচ্ছে। তো রেয়ানকে দেখো, রেয়ান হচ্ছে চিকেন তুলে তুলে দিচ্ছে, আর এখানে পূজা ভাজছে। আমাদের হচ্ছে শিক কাবাব হবে, শিক নেই কাবাব হবে। তো সেখানে হচ্ছে একটা স্পোক ভাঙা আছে আমাদের পলাশের সাইকেলে, সেই সাইকেল থেকে দেখো পরিস্থিতি, একটা স্পোক বের করা হচ্ছে। তো এখানে আমাদের খাবার খাওয়া হবে এখন রাত 12:15। তো বসে পড়েছেন আমাদের রেয়ান সবার আগে,
তারপর ডক্টর সঞ্জয় রাহা, তারপর বাকাদা, তারপরে গৌতম, তারপরে আছে তপনদা এখানে কাজ করছে, পূজা খিচুড়ি বেড়ে দিচ্ছে, আর বৌদি সাথে আছে, পলাশ বসবে না, পলাশ অন্ধকারে ছিল এতক্ষণ। আজকে আমাদের ট্রিপে দেখো, বা এরকম ট্রিপে আমাদের যেটা যেটা হয়, আমাদের 10 বছর থেকে 78 বছর বয়স্ক পর্যন্ত লোক থাকে। তো লাইটের ব্যবস্থা বুঝতে পারছো অনেক কম, আর এইরকমভাবে আজকে ট্রিপটা হলো, বা আজকে নাইটটা এভাবেই কাটাবো। এখন খাওয়া শেষ, মানে খাওয়া শুরু হলো, খাওয়া শেষের পরেই আমরা ঘুমাবো না, তারপরে আমাদের আরও আড্ডা রয়েছে। আড্ডা মারতে মারতেই রাত কেটে যাবে মনে হয়। এখানে পূজা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছে, ও রান্নাবাড়ি করেছে, সাথে আমরা একটুখানি হেল্প করেছি, হেল্প করতে ওর সাথে থেকেছে আর কি, ও সব নিজে করেছে। আর তখন ঠিক আছে, চলো খেতে বসি। রাত 1:15, আমাদের খাওয়া দাওয়া শেষ। রেয়ান এখন চিকেন খাচ্ছে, পলাশও খাওয়া, মানে শেষ পাতে মিষ্টি হয়, আজকে আমাদের শেষ পাতে চিকেন। এখন ভোর 3:07, আমরা কেউ ঘুমাইনি। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, এই যে টেন্টগুলো নিয়ে এসছি, আমরা যে টেন্টগুলো নিয়ে এসছি, দেখো টেন্টগুলো ফাঁকা, 4টে টেন্ট, একটার মধ্যে রেয়ান আর রেয়ানের মা রয়েছে, আর সবাই দেখো বাইরে। আমরা রাতটা আমরা এইভাবে গল্প করতে করতে, আমাদের এখানে গল্প হলো শুধু ভূতের গল্প আজকে, নানান রকম কথা হতে হতে শুধু ভূতের থেকে আর বেরোতে পারিনি আমরা আজকে। রাত 3:36, আমরা সারা রাত এইভাবেই কাটিয়ে দিলাম আড্ডা মারতে মারতে। আজকে আলো ছায়ার খেলা চলছে, তো গৌতম আমার পেছনে একটা টেন্টের মধ্যে শুয়েছে প্রায় 15 মিনিটের মতো। এই তো অবস্থা আমাদের, এই সিন আপাতত। আর কতক্ষণ আছি জানি না, এইভাবেই বসে থাকবো, আড্ডা মারবো, না একটু ঘুমাবো। টেন্টটা খাটানোই হয়েছে, না বৃষ্টি এসছে না অন্য কোনো কাজে। তো এইমাত্র একটু সময়ের জন্য ঢুকলাম, জানি না কতক্ষণ থাকবো, তবে এখানে একটু সময় আমি এখন ঘুমাবো। পলাশ বাইরের থেকে লাইট ধরেছে। তো এই হচ্ছে আমাদের টেন্ট, শুয়েই নি একটুখানি। চলো, সকাল হওয়ার পর আবার দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সকাল 5:26, আমরা সামান্য একটু সময় ঘুমিয়েছি, ঘন্টাখানেক হবে কি হবে না। আমি সবার পরে উঠেছি, ওই যে আমাদের টেন্টটা, ওই টেন্টে আমি ছিলাম। তবে সারা রাত আমাদের খুবই ভালো কেটেছে, মানে গতকাল রাত্রে আমরা ছিলাম এই জায়গাটা। কালকে রাতে ভালো করে ভিডিও হয়নি, কারণ আলোর অভাব ছিল, তার মধ্যেও ভিডিও করেছি, আর ওইগুলোই সব শেয়ার হবে। সকাল 5:43 আমরা এইখানে রাত্রি যাপন করলাম টেন্ট খাটিয়ে। আমাদের নতুন একটা অভিজ্ঞতা এখানে সবারই, শুধু পূজা হচ্ছে, এর আগে টেন্ট খাটিয়ে থেকেছে বিভিন্ন জায়গায়। কিছু বলবে? কেমন লাগলো কালকে রাতে? ও দারুণ বলেছে। বৌদি কিছু বলবে? খুব ভালো লাগলো, আবার আসবো কোনো একটা। এইখানে নয়, অন্য কোনো জায়গায়। তো এইরকম টেন্ট খাটিয়ে থাকা আবার। পূজা কিছু বলবে? না, ওকে নিয়ে গিয়ে সিম্বল দেখিয়ে দিয়েছে, ভালো লেগেছে। গৌতম? তবে আমার এটা প্রথম অভিজ্ঞতা টেন্ট খাটিয়ে, আমার খুব ভালো লেগেছে। বলো। যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরো ভালো লাগলো। ভালো তো লেগেইছে, মোটামুটি ভালো লেগেছে, যদি মোবাইলটা ঘাঁটতে পারতাম ভালো লাগতো। আমাদের যেটা ছিল, রাত্রিবেলা মোবাইল ঘাটা যাবে না, তাও চুপচাপ করে অনেকেই কাজ করেছে। বাঁকা দাদু? হ্যাঁ, আমার তো তোমাদের পূর্ণদমে ভোগ করেছি। এই যে রাত জেগেছি, সারা রাতই প্রায় জাগা আমাদের। 3:44 আমরা শুতে গেছি, হ্যাঁ। 1 ঘন্টার মতো আমরা শুয়েছিলাম, কিন্তু কিছু বোধ করছি না এখনো পর্যন্ত। না, ফ্রেশ একদম 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 ফ্রেশ। হ্যাঁ। পলাশ কিছু বলবে? কি বলবো, আর সেফ সয়েল। সেফ সয়েল। সবার হচ্ছে আমাদের প্রচন্ড পরিমাণে মজা করেছি। আর যেটা কথা, আমাদের কাছে হয়তো অনেক রকম সময় থাকে বা ইচ্ছে থাকে, এরকম সময় হয়তো হয় না বা সুযোগ হয় না, এরকম অনেকেই করতে চায় হয়তো, আসলে সময় ধরে রাখা সম্ভব নয়, সময়ের উপরেই সব। হ্যাঁ, সময়টাকে কাজে লাগান, সব থেকে বড় কথা। যে দিনটা চলে গেল সেটা গেল। সেটা গেল। সেই জন্যই বোধহয় আমাদের বিখ্যাত লেখক বলে গেছেন, সময়ের হাত এসে মুছে ফেলে আর সব।
আজকে সময় সকালবেলা চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। এরপর আর কিছু থাকে না এই কবিতা নিশ্চয়ই শুনেছেন আপনারা। অবশ্যই। অতএব সময়কে ধরুন, প্রতিটি দিনকে আনন্দময় করুন। যদি করে থাকেন তাহলে জানবেন আর আফসোস থাকবে না, মৃত্যুর জন্য মন প্রস্তুত হয়ে যাবে। তো এইভাবেই হাসির ছলে অনেক কথা বলে দেওয়া যায়। সকাল সকাল আমরা রাঘবেশ্বর মন্দিরে, তো জয় রাঘবেশ্বর বাবার জয়, প্রণাম নিও ঠাকুর। আমরা এর আগে রাঘবেশ্বর মন্দিরে দেখিয়েছি যে দিগনগরে রবীন্দ্রনাথের এক বোনের বিয়ে হয়েছিল, সেটা হচ্ছে সেজ দিদির বিয়ে হয়েছিল। বিয়েটা হয়েছিল এই বাড়িতে। বলেছিলাম সাইকেল আমাদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। তো আজকে রবীন্দ্রনাথের কানেকশন ছিল যে বাড়িতে, রবীন্দ্রনাথের সেজু দিদির বিয়ে হয়েছিল এই বাড়িতে। এখানকার লোকাল একজন আমাদের সঙ্গ দিয়েছিলেন, উনি বললেন, তো চলেও এলাম, জায়গাটাও দেখে গেলাম। কোনো এক সময় রবীন্দ্রনাথের পদধূলি এখানে পড়েছিল, সেখানে আমরা। মাস্টারমশাইয়ের নাম অমিত পণ্ডিত। আচ্ছা, এবার আপনি আপনার কথা বলুন, মানে আমরা আপনার কাছ থেকেই জানতে চাইছি এই বাড়ির ইতিহাস যদি বলেন। বাড়িতে ধরুন আমি প্রায় বছর 15 আছি এখানে। আচ্ছা। তা এখানে যিনি এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন, আমরা দাদু বলতাম, তার মুখে শুনেছি যে তিনি গল্প করতেন যে রবীন্দ্রনাথের এখানে আনাগোনা ছিল। তিনি তার মানে আরেকটা এই পাশের ভাইয়ের বাড়ি আছে, সেখানে রবীন্দ্রনাথ আসতেন এবং অনেক পুরনো পুরনো কথা দিগনগরের এখান থেকে জানা যায়। দিঘি সম্পর্কে রবীন্দ্রনাথ এখানে এসে নাকি 2-1 দিন থেকেছেও তাদের সাথে, এসব কথা দাদুর কাছ থেকে জানা যেত। আসলে তিনি বেশি দিন বেঁচে ছিলেন না, আমি আসার কিছুদিন পরেই তিনি মারা গিয়েছিলেন। তারপরে ওনার স্ত্রীও আমার এখানে ছিল অনেক দিন থাকার পরে, উনিও সেমন কিছু বলতে পারিনি। তবে আরো বেশি কিছু বলতে পারবো, ওই একটা বাড়ি আছে ওই বাড়িতে, কিংবা ওই বাড়ির আরো জামাই টামাই আছে, ওরা বেশি বিস্তারিত জানি। মোটামুটি এটুকুই জানি, পুরোনো বাড়ি হিসাবে এটা একটা বিখ্যাত বাড়ি। সেই পুরনো বাড়ির অবশিষ্ট কিছু এখনো কি আছে না? অবশিষ্ট বলতে সেগুলো ভেঙে চুরে আছে কিছু আচ্ছা, জায়গায়। এইগুলো সব পরে করা? হ্যাঁ, এগুলো পরে করা। আচ্ছা। পুরোনো বলতে এই যে এদিকটার কিছুটা আছে পুরোনো, মানে এই ওয়ালটা ওই তখনকার? তখনকার আমল। ঠিক আছে মাস্টারমশাই, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যখন রবীন্দ্রনাথের দিদি এখানে বিয়ে হয়েছিল তখন এটা ছিল একান্নবর্তী পরিবার। তো স্বাভাবিক, সেটা বড় জায়গা জুড়ে। আর আগেকার দিনে আমরা দেখেওছি বা শুনেওছি, যে পড়েওছি আমরা, যে আগেকার দিনে একান্নবর্তী পরিবার মানে অনেকখানি জায়গা জুড়ে তারা থাকতেন। তো সেইখানে বাড়ি ভাগ হয়ে যাওয়ার পর এটা একটা অবশিষ্ট অংশ, বা এই বাড়িটা ভাগ হওয়ার পরে এইটুকু রয়েছে। আর আসল যে বাড়িতে বিয়ে হয়েছিল সেটা আরেকটু সাইডে। এইখানে এসে আমরা এর আগেও বলেছি যে দিগনগরে রবীন্দ্রনাথের দিদির বোনের বিয়ে হয়েছিল, তো এখানে জানতে পারলাম এই বাড়িতে। তো যেটুকু জানলাম, আর বললাম সাইকেল আমাদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সব তোমাদের সাথে শেয়ার হবে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, আডিওস।